নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে শেখ হাসিনা সম্পর্কে আপনাদের কিছু খবর দেব। অনেকদিন ধরেই আপনারা বলছেন শেখ হাসিনা সম্পর্কে কোনো খবরাখবর আপনি দিচ্ছেন না। আরে খবর না হলে আমি দেব কি করে? একটা খবর হবে তবে তো আমি দেব, গাঁজাগুলি তো আর দিতে পারি না। এই যে আপনাদের পররাষ্ট্র উপদেষ্টা, এই পররাষ্ট্রমন্ত্রী, উপদেষ্টা বলতে বলতে এখন তো উপদেষ্টা মুখ দিয়ে বেরিয়ে যায়। পররাষ্ট্রমন্ত্রী যিনি এই কোয়ার্টার থেকে ওই কোয়ার্টারে গিয়ে এনএসসি থেকে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন, তিনি 27 তারিখ শুক্রবার ভারতে আসছেন। ভারতে এসে তিনি আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এনএসএ অজিত দোভালের সঙ্গে দেখা করবেন। এখন চারিদিকে প্রশ্ন উঠছে এই দেখা করার বিষয়টা কি। দেখুন, তারেক রহমানের মন্ত্রিসভায় তিনি হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। এবার তারেক রহমানের অনুমতি ছাড়া তিনি তো ভারতবর্ষে আসবেন না। তাহলে ভারতবর্ষে কি বার্তা নিয়ে আসছেন, প্রশ্ন হচ্ছে সেইখানে। ভারতবর্ষে এই যে আপনাদের খলিলুর রহমান আসছেন পররাষ্ট্রমন্ত্রী, তিনি কি বার্তা তারেক রহমানের নিয়ে আসছেন। আমি কতগুলো জিনিস আগে আপনাদের বলে দিই, তারপর শেখ হাসিনা প্রসঙ্গে আসবো। তার সঙ্গে দেখা হওয়ার ব্যাপার ট্যাপার গুলো তো আসবো, কার কার সঙ্গে দেখা হবে, তার কি প্রসেসে দেখা হবে, সেই সমস্ত প্রসঙ্গে আসছি। কিন্তু আর কি কি তিনি বার্তা নিয়ে আসছেন সেটা যতক্ষণ না পর্যন্ত আপনাদের বলছি, আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে না। এক হচ্ছে 22 তারিখ চাইনিজ অ্যাম্বাসেডার তিনি দেখা করেছিলেন তারেক রহমানের সঙ্গে। তারেক রহমানের যে প্রেস উইং এই ব্যাপারে একদম নিশ্চুপ। তারপর চাইনিজ অ্যাম্বাসেডার নিজে একটা প্রেস কনফারেন্স করেন। প্রেস কনফারেন্স করে তিনি অভিযোগ করেন বা বলেন যে বাংলাদেশ এবং চীনের মধ্যে যারা দূরত্ব তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটা চীন খুব ভালো করে মেনে নিচ্ছে না। তার এটা বলার কারণ কি? কারণ তো কিছু একটা ঘটেছে। কারণ ভারতের প্রেসক্রিপশন মেনে যে 10 দফা প্রেসক্রিপশন দেওয়া হয়েছিল, যে 10 দফার উপরে রাজি হয়েছিলেন তারেক রহমান, সেগুলো আস্তে আস্তে তো বাস্তবায়ন হচ্ছে। আপনারা নিজেরাই দেশের হাল থেকে বুঝতে পারছেন যে আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে। সেই বাস্তবায়নের মধ্যে একটা ছিল যে চীনের সঙ্গে সমস্ত সম্পর্ক কেটে ফেলতে হবে। এখানে আমেরিকারও একটা শর্ত ছিল যে অস্ত্র কেনা, সাবমেরিন কেনা, জাহাজ কেনা, এই সমস্ত গুলো বন্ধ করতে হবে। আর ভারত বলেছিল যে আমাদের উপমহাদেশে চীনকে ঢুকতে দেওয়া যাবে না। বিশেষ করে তিস্তা প্রকল্পে যে একে ডেকে আনা হয়েছে, চাইনিজ ইঞ্জিনিয়ারদের ডেকে আনা হয়েছে, সরকারকে ডেকে আনা হয়েছে ইউনুসের দপ্তর থেকে, সেটা থেকে বাংলাদেশকে সরে আসতে হবে। সম্ভবত, আমি নিশ্চিত না, সম্ভবত তারেক রহমান সেই বার্তাটাই দিয়ে দিয়েছেন। তাতেই চাইনিজ অ্যাম্বাসেডার তিনি খুব ক্ষেপে গেছেন। ক্ষেপে গিয়ে তিনি এই প্রেস কনফারেন্সটা করে তিনি তার ক্ষোভ উগরে দিয়েছেন। যারা এই দূরত্ব তৈরির চেষ্টা করছে সেটা ওয়াশিংটনের দিকে ইঙ্গিত করলেন না ভারতের দিকে ইঙ্গিত করলেন তা আমি জানি না। সেটা চীন ভালো করে মেনে নেবে না। আরে মেনে নেবে না তো বয়ে গেল, ভারতের কি আছে, বয়ে গেল। না আমেরিকার কেউ যাবে আসবে, না ভারতের কেউ যাবে আসবে। তুই এখন তোর অবস্থা, নিজের অবস্থা খুব খারাপ, বেশি লপচাবাস না, তাহলে আরো বড় গাড্ডায় পড়ে যাবি। ভারত যদি পাশ থেকে যদি সরে যায় আর যদি মার্কেট বন্ধ করে দেয়, তাহলে বসে বসে লবেন চুষতে হবে, আর কোনো উপায় থাকবে না। এছাড়া যে সমস্ত ওই চীনের যে সাঙ্গপাঙ্গ এবং চীনের সাঙ্গপাঙ্গ যারা ছিল এবং পাকিস্তানের সাঙ্গপাঙ্গ যে 6 জন অফিসার ছিল, সামরিক অফিসার ছিল, তাদেরকে তো প্রথম দফায় সরিয়ে দেওয়া হয়েছিল। এবারে গতকালকে না আজকে 8 জন সামরিক শীর্ষকর্তাকে, যারা
ইউনূসের খুব প্রিয় ভাজন ছিল। এই 8 জন, আমি এখন নাম জানতে পারিনি, 8 জনকে তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সামরিক বাহিনীর সঙ্গে তাদের আর কোন রকম যোগাযোগ থাকছে না। কেউ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা নানান রকম কাজকর্ম মধ্যে তারা সবাই যে অ্যাম্বাসেডর হবেন তার কোনো মানে নেই, বা রাষ্ট্রদূত হবেন। কেউ কেউ পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেরানীয় হয়ে থাকবেন, বা উঁচু পদে থাকবেন, অ্যাটাশে ফ্যাটাশে হয়ে থাকবেন, বা কোনো সচিব ফচিব হয়ে থাকবেন, কিন্তু সেনাবাহিনীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না। অর্থাৎ সেনাবাহিনীকে ধীরে 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 কিন্তু চুরিয়া কষা যাকে বলে না হিন্দিতে, আর্ম টুইস্টিং করছেন তারেক রহমান, এবং পেছন দিক দিয়ে ওই মেঘনাথের মতো মেয়ের আড়াল থেকে খেলছেন আমাদের নরেন্দ্র মোদী। প্রণয় ভার্মার সঙ্গে তারেক রহমানের তারেক রহমান বলছি, খলিলুর রহমানের একটা বৈঠক আছে। বৈঠক মানে কি, খলিলুর রহমান তাকে, আমাদের প্রণয় ভার্মাকে, রাষ্ট্রদূতকে তিনি ইফতারে নেমন্তন্ন করেছেন। ইফতারে নেমন্তন্ন, সেটা এখন খলিলুরের বাড়িতেও হতে পারে বা তৃতীয় কোনো জায়গায় হতে পারে, প্রণয় ভার্মার ওখানে হচ্ছে না, কারণ এটা তো ইফতারটা দিচ্ছে, নেমন্তন্নটা করেছেন তো খলিলুর রহমান, তাহলে তাকেই অ্যারেঞ্জমেন্টটা করতে হবে, তিনি করছেন। এই যে সমগ্র এই যে আপনার চীনের সঙ্গে সম্পর্ক কাটা, তিস্তা প্রকল্প থেকে চীনকে সরিয়ে দেওয়া, তারপর সামরিক কর্তাদের সমস্ত চীন পাকিস্তানের সঙ্গে যাদের সাথে সম্পর্ক ছিল কেটে দেওয়া, এবং ইউনূসের সঙ্গে যাদেরকে করা ছিল, মানে যোগাযোগ ছিল এবং প্রিয় পাত্র ছিল, তাদেরকে সরিয়ে দেওয়া, এই যে টোটাল যে ব্যাপারটা হচ্ছে, এটা ভারতকে জানানোর জন্য পররাষ্ট্রমন্ত্রীর এখানে আসা, এবং তারেক রহমানের সঙ্গে তার একটা, মানে জয়শঙ্করজির এবং মোদিজির একটা বৈঠকের ডেট ঠিক করা। এখানেই শেষ নয়, আর একটা হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানের হয়তো মুখোমুখি একটা বৈঠকের অ্যারেঞ্জমেন্ট ভারত করতে পারে। বরফটা গলতে গলতে কোথায় গিয়েছে আপনারা দেখুন, লক্ষ্য করুন। এই যে শুক্রবার দিন খলিলুর রহমান আসছেন, খলিলুর রহমান আসছেন, এক হচ্ছে তারেক রহমান আর মোদির দেখা সাক্ষাৎ করা, দুজনের মধ্যে কথাবার্তা হওয়া, এছাড়াও শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানের যে বৈঠকটা হওয়ার, বৈঠক একটা করানোর জন্য তিনি একটা ডেট ফিক্স করবেন, কারণ তারেক রহমান ভারতবর্ষে আসছেন খুব সম্ভবত 2 অথবা 3 এপ্রিল, অথবা 3 অথবা 4 এপ্রিল। আমি আপনাদের গতকালই বলেছি খলিলুর রহমান, কালকে ডেট বলতে পারিনি, আজকে ডেটটা জেনেছি, খলিলুর রহমান এ মাসের শেষে হয়তো সামনের মাসের প্রথমে হয়তো ভারতবর্ষে যাবেন। তিনি মানে রাষ্ট্রীয় মানে এতে থাকবেন। তো যাই হোক, থাকাটা বড় ব্যাপার না, আসলটা হচ্ছে কাজ। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয়ে দাঁড়াচ্ছে, ভারতবর্ষের এতে আপত্তি নেই, ভারতবর্ষ আগ্রহী রয়েছে তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার একটা বৈঠকের সামনাসামনি 1-to-1 একটা বৈঠকের ব্যবস্থা করা হবে। এটা এপ্রিল মাসে করা হচ্ছে এই কারণে, আমি বলেছিলাম যে নরেন্দ্র মোদী ইসরায়েল যাবেন, তার ইসরায়েল যাওয়ার কথা, ইসরায়েল থেকে ফিরে এলে পরে তারপরে দেশের কিছু কাজকর্ম রয়েছে, দেশের কাজকর্ম অনেক ব্যস্ত থাকেন উনি। ঠিক হচ্ছে 2 অথবা 3 অথবা 3 অথবা 4 এপ্রিলে তারেক রহমান আসবেন, তখনই মোদিজির সঙ্গে তার কথা হবে, এবং একই সঙ্গে চেষ্টা করা হচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে সেখানে বৈঠক করানো। যদি কোনো কারণে সেই সময় শেখ হাসিনার সঙ্গে বৈঠক তার না হয়, তাহলে পরবর্তী একটা সময়সূচি বার করা হবে। তবে এই বৈঠকের ব্যাপারে এতটুকু জানা গেছে যে শেখ হাসিনার পক্ষ থেকে কোনো আপত্তি করা হয়নি, তিনি দেখা করতে রাজি হয়েছেন এবং আলোচনার জন্য
তিনি রাজি আছেন। আপাতত এইটুকু খবর রয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে বরফ ধীরে ধীরে গলছে এবং ইউনূসের আমলে দেশের যে অবস্থা ছিল আজকে কিন্তু সেই অবস্থায় দেশ নেই। হ্যাঁ, কোনো কিছুই একেবারে দুম করে থেমে যাবে না। এটা একটা ট্রেন চলার মতো, একটা ট্রেনে একদম ব্রেক মারলেন বা গাড়িতে ব্রেক মারলেন সঙ্গে সঙ্গে থেমে গেল, তা তো নয়। সেটা কখনো হতে পারে না। তো যাই হোক, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে, কালকে যে আমি প্রশ্নটা করেছিলাম যে কেন হঠাৎ এই এটা হলো মানে রাষ্ট্রপতির ভাষণটা হলো কেন? রাষ্ট্রপতির ভাষণটা হয়েছে ভারতের ইঙ্গিতে এবং তারেক রহমানের অনুমতিতে, এবং এটা বলে এটা সবাইকে একটা শিক্ষা দেওয়া, ভবিষ্যতে যদি কেউ এই ধরনের জিনিস করেন কোন রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে, তাহলে তার শাস্তি কি হতে পারে সেটা আমি রাত্রিবেলার ভিডিওতে, যেমন আমি এতে নোটিশে দিয়েছি, রাত্রিবেলার ভিডিওতে আমি আপনাদের ব্যাখ্যা করব, এবং গলা জলে কতটা ডুবে রয়েছে আমাদের স্যার সেটাও তখন জানতে পারবেন, এবং ভবিষ্যতে তার কি হাল হবে। আমি বরাবর বলে আসছি একটাই কথা, আপনারা সব থেকে বড় সাক্ষী। আপনারা বলেন তো আমার কোনো কথা মেলে না, যে উনি শেষ দিনটা ওনার খুব করুণ যাবে এবং ওই আইসিটিতে ওনার বিচার হবে। আসিফ নজরুল, আমাদের মোহাম্মদ ইউনূস, রেজওয়ানা চৌধুরী, এই যে আমাদের ওই ডাস্টবিন শফিক, সব দিয়ে ওইখানে কিন্তু শুরু হবে, এবং তার প্রাথমিক পর্ব শুরু হচ্ছে আমাদের তাজুল ইসলামকে দিয়ে। আজকে সম্ভবত তাজুল ইসলামের বিরুদ্ধে একটা করা হচ্ছে, মামলা করা হচ্ছে, মামলাটা করছে দুদক। আপাতত এই খবর আমার কাছে আছে। রাত্রি 10:30টার ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করুন, তখন আরো অনেক গরম গরম খবর দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।